আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি এটা ধিক্কার জানাই, এটা নিন্দা জানিয়ে রাখি। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি এটা ভারতের যুদ্ধ, ভারতের স্বাধীনতা বিজয় হিসেবে তিনি উল্লেখ করেছেন। এর আগেও গত বছরও তারা একই কাজ তারা করেছে। তারা বাংলাদেশের জনগণের এই লড়াইকে স্বীকার করে না। ইভেন যখন এইগুলা পাকিস্তানের কাছ থেকে হ্যান্ডওভার করা হয়েছিল এই দেশকে, তখন ছিল হচ্ছে ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের কোনো সেনাপ্রধান সেখানে উপস্থিত থাকে নাই বা তাদের হাতে এটা হ্যান্ডওভার করা হয় নাই। এটা তো স্বাভাবিকভাবেই ভারতকে ওই মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে গিয়েছে যে আমরা একটা করুণার দান হিসেবে বাংলাদেশকে দিয়েছি। কিন্তু এটা একটা মিথ্যা বয়ান তারা তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় ছিল, খেটে খাওয়া মানুষগুলো জীবন দিয়েছে। এই মানুষগুলো তাদের স্বাধীনতাকে এনে নিয়েছে, কিন্তু এই স্বাধীনতাকে বেহাত করার জন্য তারা তাদের মতো করে ষড়যন্ত্র করে দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এক আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করেছে। অর্থনীতিকে কুক্ষিগত করার জন্য রাজনৈতিক বয়ান দাঁড় করিয়েছে, ইতিহাসকে মিথ্যাভাবে চিত্রায়িত করেছে এবং জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতির রেখা তারা টেনে দিয়েছে। এই রেখা যদি আমরা ভাঙতে না পারি, আমরা যদি এই কথাগুলো বলতে না পারি, নতুন বাংলাদেশের স্বপ্ন জাতিকে নিয়ে না দেখাতে পারি, তাহলে এই বাংলাদেশের 2024 সালে এসে বলতে হচ্ছে মাথাপিছু আয় $2883 মার্কিন, ওগুলো আরও 20 বছর পরে গিয়েও $3272 মার্কিন মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের সমসাময়িক সময়ে যারা স্বাধীনতা অর্জন করেছে তারা 13,000, 14,000, 15,000 মার্কিন মাথাপিছু আয়ে চলে গেছে। আবার তাদের এই মাথাপিছু আয়ের মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি নাই, আমাদের এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আমাদের গিনি কোএফিসিয়েন্টের ডিসপারশনটা অনেক বেশি। ইকোনমিক মেজারমেন্ট হয় গিনি কোএফিসিয়েন্ট দিয়ে, মাথাপিছু আয় দিয়ে নয়। মাথাপিছু আয়টা হচ্ছে একেবারেই শুভঙ্করের ফাঁকি। আপনার 20 লাখ টাকা ইনকাম, আমার হচ্ছে 500 টাকা ইনকাম, দুইজনের ইনকাম হচ্ছে 10 লাখ 250 টাকা, এই হচ্ছে আমার মাথাপিছু আয়। এগুলো একেবারেই শুভঙ্করের ফাঁকি। গিনি কোএফিসিয়েন্টে বাংলাদেশের দেখা যাচ্ছে যে ইনকাম ডিসপারশন লেভেলটা অনেক অনেক হাই। আমাদের কিছু মানুষের ইনকাম আউটলেয়ার একেবারে বাইরে অনেক দূর, আর কিছু মানুষ হচ্ছে দারিদ্র সীমার একেবারে প্রান্তিক লেভেলে বসবাস করছে। এগুলো আমাদের ভিতর থেকে দূর করতে হবে। মানুষের সম্পদগুলোকে দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয়েছে, পারপাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। লেবার ইকোনমি থেকে আমাদের ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট করা হয়েছে। এই ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট করার মধ্য দিয়ে এই জাতিকে মারাত্মক লেভেলের ক্ষতির মুখোমুখি করা হচ্ছে। লেবারগুলোকে এম্পাওয়ার্ড করা হচ্ছে না, লেবারকে এম্পাওয়ার্ড করা হচ্ছে না, কিন্তু ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট করা হচ্ছে। ক্যাপিটাল ইকোনমি মেশিনারি দিয়ে কার্যক্রম পরিচালিত হবে। লেবার ইকোনমি হচ্ছে আমার দেশ লেবার ইন্টেন্সিভ। হঠাৎ করে লেবার ইন্টেন্সিভ কান্ট্রি কখনো ক্যাপিটাল ইন্টেন্সিভ হতে পারে না। যদি সেটা হয় তাহলে আনএমপ্লয়েডের পরিমাণ অনেক বেড়ে যায়। এই সূক্ষ্ম একটা নর্মাল একটা সেন্স, এগুলো একজন রিক্সাওয়ালারা বললে সেও বুঝে যায়, কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা এটা বোঝে না। বুঝাও এগুলোতে রেসপন্স করবে না। যত দারিদ্র তত রাজনীতিবিদদের পিছনে পিছনে ঘুরবা, এইটা হচ্ছে তারা চায়। এই অর্থনৈতিক বন্দোবস্তটাও রিফরমেশন করা দরকার। আমরা আশা করি আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যয়, বিজয় দিবসের প্রত্যয় এটা হোক, দেশটা যেন মানুষের জন্য হয়। যে দেশের মানুষ তার মুক্তি মিলাতে পারে না, স্বাধীনতা মিলাতে পারে না, মানুষ তার অর্থনৈতিক মুক্তি মিলাতে পারে না, মানুষ তার রাজনৈতিক দাসত্ব থেকে মুক্ত হতে পারে না, এটা মুক্তিযুদ্ধ হতে পারে না বা এটা মুক্তি দিতে পারে নাই আমাদেরকে। সুতরাং আমরা আশা করি যেন আমরা নতুনভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দিতে পারি, সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সেই যোগ্য করে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।